Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. স্যার গুড মর্নিং। গুড মর্নিং। স্যার এই যে অ্যাকাউন্টের ফাইলটা আমি নিয়ে আসছি। আচ্ছা রেখে যাও, পরে দেখবো। আর হ্যাঁ, সুইস ফর্মের যে ডিমান্ড নোটিস সাবমিট করার কথা ছিল সেটা কি করেছো? জি স্যার, আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমাদের যে অ্যাকাউন্টেন্ট আছে আজিজ সাহেব তার কাছে দিয়েছি। দেখো সামান্য একটা কাজ, কারো কোনো গুরুত্ব নেই। তুমি স্যার আমার যে কি হতো। মোতালেব সাহেব তো ছুটিতে আছেন, ফাইলগুলো তো তারই রেডি করার কথা ছিল। কেন স্যার, মোতালেব স্যারের কি কোনো কাজ পেন্ডিং আছে? তাহলে আমাকে বলেন, আমি কমপ্লিট করে দিই। এজন্য তো তোমাকে আমি এত পছন্দ করি। স্যার ইয়ে মানে একটা কথা বলতে চাচ্ছিলাম। কালকে অফিস থেকে আপনি তাড়াহুড়ো করে চলে গিয়েছিলেন, যাওয়ার সময় সামনের ডেস্কে এই খামটা পড়েছিল। আমার মনে হয় এটা আপনার, দেখেন তো। হ্যাঁ, এটা খুলে দেখো না। না স্যার, জিনিসটা আপনার, আমি কেন খুলে দেখবো? খামের মধ্যে অনেকগুলো টাকা ছিল। তোমার মতো মানুষ আছে বলে পৃথিবী এখনো টিকে আছে। স্যার এটা তো আমার কর্তব্য। বাই দ্য ওয়ে, তুমি তো আমার ফ্যামিলি মেম্বারের মতো। আগামী পরশু 3 তারিখ শুক্রবার তোমার বউ সহ কিন্তু আমার বাসায় যাবে, একসাথে ডিনার করব। স্যার প্রোগ্রামটা কিসে জানতে পারি? সেটা তোমার জানতে হবে না, তুমি আসো, তারপরে দেখা যাবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো দেরি করলো যে। দেখতেছো না হাতে ব্যাগ, বাজার করতে দেরি হয়ে গেছে। আচ্ছা, এই যে সস্তায় পাও বলে এত রাত করে বাজার করো, এই দিন কি কোনোদিনই শেষ হবে না? হবে হবে, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ নিশ্চয়ই সৎ মানুষের জন্য কিছু না কিছু রাখছে। সেই ভরসা তো আল্লাহর উপর অবশ্যই আছে। আচ্ছা শোনো না, নেক্সট ফ্রাইডেতে বস তার বাসায় ডিনারের দাওয়াত দিয়েছে আমাদেরকে। কি জন্য দিচ্ছে সেটা বলে নেই? না তো, সেটা তো বলে নাই। নেক্সট ফ্রাইডে? ও, নেক্সট ফ্রাইডে তো ডিসেম্বরের 3 তারিখ না? ওই দিন তো তোমার স্যারের ম্যারেজ ডে। এই ওয়েট, তুমি সেটা জানো কিভাবে? এই তোমার মনে নাই কতবার তো ম্যারেজ ডে পালন করতে তারা নেপাল গেল না? মনে নাই তোমার? ও হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি রান্নার ব্যবস্থা করি। ঠিক আছে। শোনো, আমি কিন্তু তোমার বসের বাড়িতে যাব। কি বলো? কেন যাব না? কেন আবার কি? অত বড় লোকের বাড়ি অনুষ্ঠান, আমার ভীষণ লজ্জা লাগতেছে। আরে কি আশ্চর্য, এখানে লজ্জার কি আছে? আমি তো বুঝলাম না। আমার তো ভালো কোনো শাড়ি নাই, আবার হাত গলা সবই খালি। ও সত্যিই তো, সে তো আসলে কি করবো বলো, যে চাকরিটা করি, যে স্যালারি পাই, Step, 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 step is our best choice. Shop at price.
superfit, steps of step, superhit. কানুনের পথ চলা সব বাধা পেরিয়ে human mind superfit, steps of step, superhit. বাসা ভাড়া দিয়ে এক্সট্রা টাকা তো থাকে না যে তোমার জন্য একটা ভালো অর্নামেন্টস কিনে দিব। সেজন্যই তো বলতেছি, আমি না যাই, তুমি যে, আমি বাসায় থাকবো না। আর শুনো, আমার বউ অনেক সুন্দরী, আমার বউকে সবাই দেখলে না একদম চমকায় যাবে, পরিটার মতো লাগবে তোমারে। পড়ি না চাই। শোনো, একটা কথা আছে না, যেখানেই দেখিবে ছাই, কুড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্যরত। হইছে, অত বেশি ঢং করা লাগবে না। শোনো, ঢং না, সত্যি বলতেছি। এটা ঠিক, আমার কপালে না সৃষ্টিকর্তা ভালো কিছু লিখে নাই, তবে তাড়াহুড়া করে যতটুকু কালি ছিল এটা লিখে দিছে, যেটা যে আমি তোমার খাটতে খাটতে জীবন যাবে, কিন্তু সুন্দরী একটা বউ পাবে। হ্যাঁ তো ভাই শোনা, পরে দেখবা সবাই বলবে তুমি একটা পেত্তি নিয়ে আসছো। মোটেও না। আচ্ছা শোনো না, তোমার একটা কালো শাড়ি আছে না? আছে তো, কিন্তু এটা তো অনেক আগের। তাতে কি, কালো শাড়িটা অনেক সুন্দর, তুমি কালো শাড়িটা পরবে, কপালে একটা টিপ দিবে, একদম তোমার রূপবতীর মতো লাগবে, মানে সবাই দেখে অবাক হয়ে যাবে। তাই? আচ্ছা শোনো না, একটা কথা বলি, আমাদের বাড়িওয়ালা ভাবির তো অনেকগুলো গহনা আছে, সেখান থেকে নিয়ে একটা পরি, মাত্র কয়েক ঘন্টারই তো ব্যাপার। না না না, এটা কি বলতেছো তুমি? আমার মনে হয় এটা ঠিক হবে না। আরে তুমি কিছু ভাইবো না তো, ভাবি অনেক ভালো মানুষ, আমাকে উনি অনেক পছন্দ করেন। আর যাই হোক, সে তো আমার না মনে সায় দিচ্ছে না। তা ভাবি বলেন তো, আপনার স্যারের বউ কেমন সুন্দর? সুন্দর না ভাবি, ভীষণ সুন্দরী, বড় লোকের মেয়ে, সুন্দরী তো হবেই। এটা কি বললেন ভাবি? শুধু বড় লোকে মেয়েরা কি সুন্দরী হয়, গরিবে মেয়েরা সুন্দরী হয় না? আর আপনি কম সুন্দরী নাকি? কি যে বলেন না ভাবি, আমি আবার সুন্দরী। একটা ঝামেলায় পড়ে গেছি ভাবি, আমি যে এত বড় অনুষ্ঠানে যাব, আমার তো ভালো কোনো বড় কোনো গহনাই নাই। আচ্ছা ভাবি, এত বড় অনুষ্ঠানে মনে হয় অনেক লোক হবে তাই না? তাতে কি, মাশাল্লাহ এমন পুতুল পুতুল চেহারা, আপনি বিয়ে বাড়িতে গেলে বিয়ে বাড়িতে এমনিতেই ঝলমল করবে। আপনি হাসছেন ভাবি, আমি সত্যি খুব ভাবনায় পড়ে গেছি। এত ভাববেন না তো, আমার কাছে অনেক গহনা আছে, আপনি ওইখান থেকে একটা পরলেই হলো। কিন্তু এত কিন্তু কিন্তু করবেন না তো, আমি গহনা বাক্স নিয়ে আসতেছি, বসে। এই না, এটার মধ্যে গলার কানের হাতে সব কিছু আছে, আপনি এটা বলবেন। ভাবি, এত ভারী গহনা, এত বড় গহনা? ভাবি আমার না এত বড় গহনা লাগবে না, যে কোনো একটা হলেই হবে, ছোট একদম সিম্পল, গলায় পড়তে পারলেই হলো। আরে না, এত লজ্জা পাচ্ছেন কেন? এটাই সুন্দর, এটাই লেটেস্ট, আপনি এটা পরেন, আপনাকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা ভাবি, এই গহনার মনে হয় অনেক দাম তাই না? হ্যাঁ ভাবি, এটা অনেক দামি, 22 ক্যারেটের গোল্ড, তবে আপনার থেকে বেশি না। এটার দাম কত জানেন? মাত্র 6 লক্ষ টাকা। কি বলেন ভাবি? দাম শুনেই তো আমার ভেতর কেমন করে কাঁপুনি ধরে গেল। 6 লক্ষ টাকা? ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আমরা যাই স্যার। আচ্ছা, ড্রাইভার সাহেব আছে, তোমাদের বাসায় পৌঁছে দিই? না না স্যার, আমাদের বাসা তো কাছেই, আমরা দুজন একটা রিক্সা নিয়ে চলে যাবো স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমরা সাথে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এত ব্যস্ততার মাঝে তোমাদেরকে আমি সময় দিতে পারলাম না। কি যে বলেন স্যার, আপনি আপনার জায়গা থেকে যতটুকু সময় দিয়েছেন আমরা খুব খুশি, তাই না? জি স্যার, আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন। নিশ্চয় নিশ্চয়, তোমাদের জন্য আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা এবং দোয়া রইল। থ্যাংক ইউ স্যার, আপনার এই দোয়ায় আমাদের জন্য অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, রাত হয়ে গেছে, তাহলে আসো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হাঁটতে পারতেছি না, একটা রিক্সা নাও না। আচ্ছা আমি বুঝলাম, রিক্সা নিয়ে আর কি আছে, বিল্ডিং দেখা যাইতেছে, 5 মিনিট হাঁটলেই চলে যাবো। খুব টায়ার্ড লাগতেছে, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেবো একটা ঘুম। তো ঘুমাও, সমস্যা কি? কালকে তো আমার অফিস নেই যে আমি সকালবেলা ডাকবো যে আমাকে নাস্তা বানায় খাওয়াই নিতে হবে। একদম 8-10 ঘন্টা ঘুমামো, মনে করো বিকালবেলায় তোমরা নিয়ে ঘুরতে যাবো, ঠিক আছে? চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, কি কি সর্বনাশ! কি হয়েছে? আমার নেকলেস কই, কোথায় গেল? নেকলেস মানে? নাই? না, শাড়ি জানা দাও তো, দেখি ব্যাগে। দেখো দেখো তো, দেখো দেখো। নাই তো ব্যাগে। নাই মানে? তাইলে রাস্তায় কোথায় পড়ে গেছে কিনা। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, পড়ে গেছে মানে? আল্লাহ রে আল্লাহ, তোমার আমি বারবার নিষেধ করছিলাম, দরকার নাই দরকার নাই, অনুষ্ঠানে মানুষের নেকলেস নিয়ে যাওয়ার দরকার নাই। না না নিলে মার সময় থাকবো না। এখন এখন কি জবাব দিব? ভাবির সামনে গিয়ে তো লজ্জায় দাঁড়াইতে পারবো না। এখন কি হবে রেজা? এই নেকলেসটার দাম জানো তুমি? আমার সবকিছু বিক্রি করলো তো এটা দাম দিতে পারবো না। আর যাই বলো, ভাবিরা কি বিশ্বাস করবো? ওরা ভাববো যে আমরা মনে খারাপ, আমরা চোর বাটপার, যে আমরা লুকাই ফেলছি বা বিক্রি করে দিছি। হায় হায়। এই ব্লেমের চাইতে তো মরে যাওয়া ভালো। আচ্ছা শোনো না, ওই বাসায় কোনো জায়গায় পড়ে আছে কিনা, রাস্তায় কোথাও আছে কিনা? ও, তাড়াতাড়ি চলো, তোমার আমি বারবার নিষেধ করছিলাম। দেখছো? বারবার তোমার আমি নিষেধ করছিলাম, দরকার নাই, অন্যজনের জিনিস নেওয়ার দরকার নাই। না, রাজরানী সাইজে তারপর অনুষ্ঠানে যেতে হবে। এখন তো জিনিস হারাইছো, এখন কি জবাব দিবে তুমি বলো তো? কেন যে এত বড় ভুল করতে গেলাম? এখন ভাবির সামনে গিয়ে আমি কিভাবে দাঁড়াবো? কি জবাব দেবো ভাবিকে? আচ্ছা, ভাবির নেকলেসটা যে আমার গলা থেকে পুরো হারাই গেছে, এটা বললে কি ভাবি বিশ্বাস করবে? আরে কি বিশ্বাস করবে? তুমি হলে বিশ্বাস করতা? হ্যাঁ, তুমি হলে কি বলতা? বলতা যে কেরানি নিশ্চয়ই জিনিসের প্রতি লোভ আছে। আমার এত বছরের যে সততা সবকিছু শেষ। তাহলে এখন উপায় কি? ভাই, আমার মাথায় কিচ্ছু ধরতেছে না, আমি বুঝতেছি না কি করবো এখন। আমার তো মাথা করতেছে, হাত পা সব ঠান্ডা হয়ে আসতেছে। ভাবির আমি কি জবাব দেবো? শোনো, জবাব দেওয়ার কিছু নাই, সোজা এবারে ছেড়ে পালাই তুই। বলো কি, বাড়ি ছেড়ে পালাবো মানে? কি করবো? আমি যে সব এটা প্রমাণ করতে হবে না? তাছাড়া আমি যে চোর, বা সবাই আমার চোর বলো, বাটপার বলো, এটা আমি নিতে পারবো না। সকাল হওয়ার আগেই এবারে ছেড়ে পালাই যাই। কিন্তু আমার সংসার, এত কিছু, এগুলো কি হবে? কি হবে তারপর? আমি যে সৎ, এই জিনিসটা যে চুরি করে না, এটা যে হারাইছে, এটা যেমনি হোক আমার প্রমাণ করতেই হবে। আচ্ছা, বাড়ির লোক যদি জানতে পারে? পারি, ওরা জানবো না। ভোর হওয়ার আগে চলে যাবো, বেশি কিছু নেওয়ার দরকার নাই। বেশি কিছু নিয়ে গেলে আবার বুঝা পালাইবো। অল্প কিছু নাও, যাতে আমরা সকালবেলা যাইতে পারি। এই শুনছো বাবু? কি ব্যাপার, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে? আরে বেলা কত হয়েছে দেখছো? বাবু ঘুম থেকে উঠো, না কিন্তু আমি পানি ঢেলে দেবো। বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। কি আশ্চর্য, ব্যাঙের মধ্যে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, বলে আমাকে ঘুমাতে দাও। দেখো বাবু, চা নাস্তা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে কিন্তু আমি গরম করে দিতে পারবো না, বলে দিলাম। উঠো তো বাবু, উঠো। বিরক্ত করো না তো। আর তোমাকে কতবার বলেছি যে আমার নাম ধরে ডাকবে না? নাম ধরে ডাকলে কি হয়? নাম ধরে ডাকা হাদিসে নিষেধ আছে। এমন একজন মাঝবয়সী লোক, তার নাম নাকি বাবু? বাস হয়েছে, অনেক হয়েছে, এবার উঠো তো, ঘুম থেকে উঠো। কি বলছিলে তখন? ব্যাঙের মতো ঘুমাচ্ছিলাম? ঘুমের অনেক রকম প্রকারভেদ আছে, বুঝেছো? তার মানে? মানে সহজ, এই ধরো ব্যাঙ্গা ঘুম, তারপরে ঠেঙ্গা ঘুম, কাসিম ঘুম, বাদুর ঘুম। থামো তো, রাবিশ, খালি বক বক করে। ঘুম থেকে উঠো তাড়াতাড়ি। আহা, চড়ছো কেন? যারা ঘুম নিয়ে গবেষণা করছে তারাই তো এসব বলে। ও বাবা, ঘুম নিয়েও গবেষণা হয়? যাই বলো রত্না, খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। ওই যে অর্ধেকটা রাজত্ব রাজকন্যা, এই স্বপ্ন তো? কি যে বলো না, এই বয়সে দেখবো এই রাজকন্যার স্বপ্ন? হ্যাঁ, দেখছিলাম এক বস্তা মোহরের স্বপ্ন। যদি পেয়ে যেতাম না, তাহলে এই রাজাও হতাম, আবার একটা নতুন ফ্ল্যাটও বানাতাম। তা ভালো রাজা সাহেব,
এখন ঘুম থেকে উঠেন। আপনার রাজপুত্র অনেকক্ষণ হয়েছে স্কুলে গেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, নীলা ভাবিরা কি বিয়ে বাড়ি থেকে রাতের বেলা ফিরে নাই? দরজা বন্ধ, কোনো শব্দ নাই। হয়তো অনেক রাত করে বাড়ি এসেছে, বুঝতে পারলে, তাই দরজা লাগিয়ে ঘুমাচ্ছে। তুমি বিরক্ত করো না তো ঘুমের মধ্যে। যাও, এখন যাও, পরে খোঁজ নিও। ঠিক আছে, তাড়াতাড়ি উঠো। আচ্ছা ঠিক আছে। বুঝলা বৌমা, সারা জীবন শিক্ষকতা করেছি। অবসরে যাওয়ার পরে গুটি কয়েক ছাত্র ছাত্রী পড়িয়ে আমি পেট চালাই। এখানে তোমাদের অসুবিধা হবে, ছোট ঘর। না না মামা, কোনো অসুবিধাই হবে না আমাদের। আর আপনার সহযোগিতা না পেলে আমাদের যে কি হতো। ও কথা থাক, রেজার মা আমার ফুফাতো বোন। তোমাদের প্রতি স্নেহ ভালোবাসা তো আমার থাকবেই। এই গরিব মামার কাছে যখন এসেছো তখন আর ভাবনা কি? আপনি তো আছেনই মামা, যেভাবেই হোক আমরা দিনরাত দুইজনে কষ্ট করে এই সমস্যার সমাধান করতে চাই। কোনো চিন্তা করো না তোমরা, আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। জি মামা, আল্লাহর উপরে ভরসা। দরকার পড়লে দিন রাতে আমরা দুইজন পরিশ্রম করব, পরিশ্রম করে টাকা রোজগার করবো, টাকা জোগাবো। নেকলেসটা যেভাবে হোক মামা ফেরত দিতে হবে। তাতে যে কয়েক বছর লাগে লাগুক, কোনো সমস্যা নেই। তোর মনোবল দেখে খুব ভালো লাগলো। আমার এক ছাত্রের বিশাল অবস্থা, শুনেছি বাটুম ফ্যাক্টরি দিয়েছে। দেখা যাক ওখানে তোকে কোনো কাজে লাগিয়ে দিতে পারে কিনা। তাহলে তো খুব ভালোই হয় মামা, আমাকেও কয়েকটা টিউশনে জোগাড় করে দেন, আমি তো বাসায় থাকবো। তুমি ভেবো না বৌমা, আমি তো আছি, সব ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। যত কষ্টই হোক মামা, আপনার কাছ থেকে শেখা মর্যাদা আমরা দুজনে রক্ষা করতে চাই। তোমাদের উদ্দেশ্য দিয়ে তো মহৎ, সফলতা আসবেই। এখন একটু রেস্ট নাও, পরে আবার কথা হবে। জি কি ব্যাপার, টেনশন করছো কেন? টেনশন করবো না? টেনশন করারই তো কথা। তাহলে আমরা এখন কি করব? কি করবো মানে থানায় যাব। তাহলে কি মামলা করবা? আগে ওসি সাহেবের কাছে যাব, তারপর উনি যদি মামলা করতে বলেন তো মামলা করব। আমার মনে হয় সেটাই ভালো হবে, তুমি যাও। এই তুমি কি করতেছো? তুমি কি সারা রাত কাপড় সেলাই করবা? দুপুরবেলা ছাত্র পড়াও, এখন সারা রাত যদি এইভাবে কাপড় সেলাই করো তুমি তো অসুস্থ হয়ে যাবা। ওঠো ওঠো ওঠো। আরে কি করবো বলো তো, অনেকগুলো কাজে অর্ডার পাইছি, এগুলো তো শেষ করা লাগবে নাকি? তুমি এত রাত করলা যে? আরে ওই আর ওদের কাজ তো শেষ হয়ে গেছিল বিকালে, মহাজন অবশ্য ছুটিও দিয়ে ফেলছিল, কিন্তু তাহলে বাসায় চলে আসতা। হ্যাঁ বাসায় চলে আসবো। বিকাল থেকে রাত পর্যন্ত আমি ফ্রি, ভাবলাম কি করা যায়, পরে সিএনজি নিয়ে বেরিয়ে গেছি, ট্রিপ ট্রিপ মাইরা তারপর আইসি। এত যে কষ্ট করতেছো, ওর তো শরীর খারাপ করবো। যাই হোক, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিতেছি। আরে এই শোনো, এই যে এই জায়গায় 2000 টাকা আছে, গত এক সপ্তাহ যে টাকা দিছি সবগুলো মিলাইয়া অ্যাকাউন্টে জমাতে দিও। আমরা দুইজনে যে পরিমাণে কষ্ট করতেছি, তাতে তো মনে হইতেছে কয়েক বছরের মধ্যেই অনেক বড় টাকা জমে যাবে, আর নেকলেসটা ফেরত দিতে পারবো, তাই না বলো? হও, তার লাগে তো পরিশ্রমটা করতেছি, আল্লাহ ভরসা। জানো, আমি না নেকলেসের ডিজাইনটা এঁকে ফেলছি, পরে যদি আবার ডিজাইন মনে না থাকে, ঠিক করছি না? খুব ভালো করেছো। আর এই না হলে আমার বউ নাকি। পরে যদি আবার মনে না থাকে ডিজাইনটা। ঠিক আছে, চলো শেষ করো। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল, তাই না?
মেয়েটা কত বড় হয়ে গেছে না? মেয়েরা এমনই, দেখতে দেখতেই বড় হয়ে যায়। কয়েকদিন পরেই তো মেয়েটাকে বিয়ে দিতে হবে। ধুর, তুমি যে কি সব বলো না। আমার মেয়েটাকে নিয়ে অনেক শখ। এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিচ্ছি না, অনেক পড়াশোনা করো, আশা করি ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। জানো সেতু, মেয়েটার মুখের দিকে যখন তাকাই আমার খুব কষ্ট হয়। কি একটা খারাপ ভাগ্য নিয়ে জন্ম নিছে। না পারতেছে ওরেও ঠিক মতো খাওয়াইতে, না পারতেছে ওরে পড়াইতে। ওর ভবিষ্যৎ যে কি হবে আমার দুশ্চিন্তা লাগে, ভয় লাগে। এত চিন্তা করো না তো, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ শেষ ভরসা। চলো ঘুমাও, অনেক রাত হয়েছে। দাদু, তোমাকে একটা কথা বলি। বলো, কি বলবে বলো দাদু ভাই। আমার বাবা আর মা এত কিপটা কেন? ছি ছি, বাবা মার সম্পর্কে আমার কথা বলতে নেই। কেন বলবো না, 100 বার বলবো, 1000 বার বলবো। তুমি আমাকে স্কুলে নিয়ে যাওয়ার সময়, স্কুল থেকে আসার সময় আমাকে এত খাবার কিনে দাও, কেন দাও? কিন্তু তুমি সেটা বাড়িতে দিতে চাও না। বাড়িতে দিলে বাবা মা রাগ করবে, তাই না? শোনো দাদু, তোমার সব কথার উত্তর আমি দিতে পারবো না। কিছু কিছু কথার উত্তর দেওয়া ঠিক নাই। তুমি যখন বড় হবে সব কথাই তুমি বুঝতে পারবে, বুঝছো? থাক বাবা, তোমার এসব শক্ত শক্ত কথা আমার বুঝে লাভ নেই। সেই জন্য তো তোমাকে এত কিছু বোঝাতে চেষ্টা করছি না। দাদু, তুমি আসো, আমি দৌড় দিলাম। কি গো, কি নিয়ে এত চিন্তায় আছো? সেতু, আমি তো আর পারতেছি না, কি করবো বলো তো? এত অধৈর্য হইতেছো কেন? আমাদের কষ্টের দিন তো প্রায় শেষ। চিন্তা না করলে হবে বলো? আমি তো চিন্তা করি মেয়েটার জন্য। মেয়েটার জন্য তো কিছুই করতে পারলাম না, একটা ডিপোজিট করতে পারলাম না, মেয়েটার একটা ভালো স্কুলে ভর্তি করাইতে পারলাম না। ওর ফিউচার কী হবে এটাই তো বুঝতে পারছি না। ওকে নিয়ে তোমাকে আমাকে কাউকেই চিন্তা করা লাগবে না। আগে আমাদের মাথা থেকে বুঝেটা নামুক, তারপর দেখবা উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা করে দেবে। তোমরা কি কথা বলছিলে? মামা তেমন কিছু না, এমনি আর কি। জানো দাদু, আমি রুমে আসলে বাবা আর মা কথা থামিয়ে দেয়। এসব কি কথা তুলি? তোমাকে না বলেছি বড় যখন কথা বলতো তখন কথা বলতে না? আচ্ছা ঠিক আছে বাবা, আর কথা বলবো না। তুলি আসো, আমার ড্রেস চেঞ্জ করে দেবো, আসো। তোমার সাথে কিছু কথা আছে। জি মামা, বলেন। না থাক, পরে এক সময় বলবো। দাদু, এটা কি? এটা হচ্ছে খাঁটি গরুর দুধের ঘি। সিরাজগঞ্জ থেকে আমার এক ছাত্র এনে দিয়েছে, দারুণ মজা। তুমি খেয়ে খুব মজা পাবে, তোমার ব্রেন শার্প হবে, তুমি বুদ্ধিমতী হবা, এবং এই ঘি খেয়ে তোমার বুদ্ধি দিয়ে তোমার মুখ উজ্জ্বল হবে, তোমার বাবা মার মুখ উজ্জ্বল হবে। তুমি প্রতিদিন তোমাকে যে খাওয়ায় এটা তুমি আস্তে আস্তে খাও, দেখো সমস্যা না হয়। কেমন লাগছে দাদু ভাই? খুব মজা। এই ঘি তুই প্রতিদিন খাবা? হ্যাঁ, খাবো। আচ্ছা একটু পানি খাও, পানি খাও। হ্যাঁ, আস্তে। ঠিক আছে। সেতু,
এই যে ব্যাংকের হিসাব করলাম, সব কিছু মিলাইয়া 9,20,000 টাকা। আচ্ছা ভাবি, নেকলেসটার দাম কত বলছিল? 6 লাখ বলছিল না? ভাবি তো 6 লক্ষ টাকাই বলছিল, কিন্তু 10 বছরে তো গোল্ডের দামও বাড়ছে, মজুরিও বাড়ছে। এটাই তো সমস্যা। উফ, অভিশপ্ত নেকলেস। এই নেকলেসটা যদি না হারাইতো, আমাদের জীবনটা অন্যরকম হইতো, তাই না? এই নেকলেসটার জন্য জীবনের শখ, আহ্লাদ, সুখ সব কিছু বিসর্জন দিলাম। শোনো না, চলো আমরা কালকে কোনো জুয়েলারি দোকানে গিয়ে নেকলেসটা বানাইতে দিয়ে আসি। ঠিক আছে, কিন্তু এটা যদি 10 লাখ টাকার বেশি হয় তখন? আরে মামা বসো। অত চিন্তা করিস নে ভাগ্নে, তোর এই মামা আছে না, আমার যেটুক জায়গা জমি আছে বিক্রি করলে 5-6 লাখ টাকা পাওয়া যাবে। কি বলেন মামা, আপনি জায়গা জমি বিক্রি করে দিবেন? আশ্চর্য, ওগুলো তো পড়েই আছে। আমার ভাগ্নেকে প্রমাণ করতে হবে না সে জোচ্চর নয়, সে ভালো মানুষ। আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, কেমন জানি মাথা ঘুরতেছে। তুমি একটু বেশি টেনশন করো, শুয়ে থাকো তো। শো, একদিন বসছে, তুমি টেনশন করবো না, আমি আছি না। মামা ও একটু অসুস্থ, রেস্ট নিক। সবাই সুস্থ করো, আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এত টেনশন করার কি আছে বলো তো? দেখছো মামা কত সাহস দিচ্ছে। কোনো সমস্যা নেই, আর মামার জমি বিক্রি করা লাগবে না, ইনশাল্লাহ যা আছে তাই হয়ে যাবে। কতদিন পর আমরা বেরোলাম না? 10 বছর পর মনের ভিতরে একটু প্রশান্তির হাওয়া। কি যে ভালো লাগতেছে। 10 বছরের পলাতক জীবনের সমাপ্তি, আর মাত্র কয়েকটা দিন পরে জুয়েলারি দোকান থেকে নেকলেসটা এনে সোজা বাড়িওয়ালা ভাবি বসে। এবার অন্তত তাদেরকে বিশ্বাস করাইতে পারবো যে আমরা চোর ছিলাম না, ঠকবাজ ছিলাম না, মিথ্যাবাদী ছিলাম না। কিন্তু তার জন্য যে কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করতে হলো। নেকলেসটির মূল্য দিতে হলো 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা? এই 12 লক্ষ টাকা জোগাড় করতে গিয়ে কত কিছু থেকে বঞ্চিত হলাম। তোমাকে বঞ্চিত করলাম, আমি নিজে অনেক কিছু থেকে বঞ্চিত হলাম। থাক, মন খারাপ করবে, চলো সামনে দিকে হাঁটি। কিন্তু ভাবি, এভাবে কাউকে কোনো কিছু না বলে লাপাত্তা কেন হয়ে গেছিলেন? জানেন ভাবি, আপনাদেরকে কত খোঁজ খবর আমরা করেছি, তাই না? আজকে 10 বছর পরে সেই কথাই বলতে আসলাম ভাবি। আমরা আসলে লজ্জিত, ক্ষমা চাই। সেই দিন কোনো উপায় না দেখে লজ্জায় আমরা ভোর হবার আগে বাসা ছেড়ে পালাই গেছিলাম। কিন্তু কেন ভাবি? ঘটনাটা আমি বলছি, কিন্তু আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছে যে আপনারা ভুলে গেলেন কিভাবে। ভাবি, আপনার মনে আছে আজ থেকে 10 বছর আগে একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আপনার একটা গোল্ডের নেকলেস সেতু নিয়ে গিয়েছিল? তারপর আমরা অনুষ্ঠানে যাই, অনুষ্ঠান থেকে ফেরার পথে হঠাৎ করে দেখি যে ও গলার মধ্যে নেকলেসটা নেই। আমরা তো ভয়ে আতঙ্কিত যে কি করব,
কারণ নেকলেসটা তো আপনাদের। আমরা কি জবাব দেবো? আপনাদের সামনে গিয়ে কীভাবে দাঁড়াবো? আপনারা তো বিশ্বাস করবেন না যে এটা আমরা হারিয়ে ফেলছি। এটা আপনারা কেন, আমরা হলে তো বিশ্বাস করতাম না। আপনারা হয়তো ভাবতেন যে আমরা এটা মেরে দিয়েছি, এটা আমরা লুকিয়ে ফেলছি। সেই জন্য ভাবি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাব। জীবনে যদি কোনোদিন পারি টাকা রোজগার করে তারপর সেই নেকলেসটা নিয়ে এসে আপনাদের সামনে দাঁড়াবো। ও আচ্ছা, ব্যাপারটা পরিষ্কার হলো। বিশ্বাস করেন ভাবি, এক বিন্দু মিথ্যা বলি নাই। এই 10টা বছর আমি আর আমার স্ত্রী খেয়ে না খেয়ে এই টাকা জোগাড় করেছি শুধুমাত্র আপনাদের এই নেকলেসটা ফেরত দিব বলে। ও সত্যি কথাই বলছে ভাবি। এই 10টা বছর আমরা যে কি অমানুষিক কষ্ট করছি ভাবি। ভাবি এই যে এই যে এই যে দেখেন, আমরা চেষ্টা করেছি ঠিক আপনারটার মতো বানানোর। এই নেন। আপনাদের মতো এত সৎ মহৎ মানুষ এই দুনিয়াতে কয়জন আছে? আসলে সেদিন আমিই ভুল করেছিলাম। আমার সামান্য একটা তামাশা ছলনার জন্য আপনাদের জীবন থেকে মূল্যবান 10টি বছর নষ্ট করে ফেলেছি। এটার জন্য আমি দায়ী। কি বলতেছেন ভাবি? আপনি নিজেকে দায়ী করতেছেন কেন? ভাবি, ওই নেকলেসটা তো গোল্ডের ছিল না। ওইটা ইমিটেশনের ছিল। আমি ওইটা মেলা থেকে কিনেছিলাম। ওটার দাম মাত্র 300 টাকা। আমি মজা করার জন্য আপনাকে বলেছিলাম এটা গোল্ডের। তোমার তো ক্ষমা চাওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত রত্না। তোমার নিছক একটা মিথ্যে কথার জন্য, তামাশার জন্য তাদের জীবন থেকে স্বর্ণালী 10টি বছর হারিয়ে গেল। কি বললেন? গোল্ডের ছিল না? সে তো কি কষ্ট, কি বিভৎস দিন পার করছি আমরা। এই একটা নেকলেসের জন্য 12 লাখ টাকা। এই টাকা জোগাড় করার জন্য আমরা যে কত কষ্ট করছি আপনাদেরকে বললো শেষ হবে না। আমরা বিশ্বাস করেন কোনোদিন 3 বেলা খাই নাই। আমার ওয়াইফ অসুস্থ, তার আমি চিকিৎসা পর্যন্ত করাইতে পারি নাই। এই যে আমার মেয়েটা, জানেন আমার এই মেয়েটা জন্ম নিয়েছে, আমি ভালোভাবে ওরে একবেলা দুধ খাওয়াইতে পারি নাই, ভালো কিছু দিতে পারি নাই শুধু এই নেকলেসটার জন্য। কারণ আমরা সবসময় ভাবছি যে আমরা মিথ্যাবাদী না, আমরা ঠক না, আমরা চোর না। আমরা জীবনের যে কোনো মুহূর্তে আমরা আবার এই জিনিসটা নিয়ে হাজির হব। আমার মেয়েটার আমি একটা ভালো স্কুলে ভর্তি করাইতে পারি নাই, অথচ আজকে 10 বছর পরে এসে যে ওর শুনলাম এটা নিছক একটা ইমিটেশনের। আমাদের এই 10টা বছর কেটে গেল খালি একটা জিনিসের পেছনে। তখন কি আমি জানতাম যে আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে যাবে? জানাজানির পালা শেষ ভাই, আপনারা অনেক কষ্ট করেছেন। এগুলো সব সৃষ্টিকর্তার খেলা, এটা আপনাদেরই প্রাপ্য। এই অলংকারটা আপনার মেয়ের বিয়ের জন্য আপনি রেখে দেবেন। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। এই প্রাপ্তি আর বঞ্চনা, কষ্ট সবকিছু আজকে একাকার হয়ে গেছে। আমাদের কাছে সবকিছু স্বপ্নের মতো।